তিথি ধীরে ধীরে চোখ খুলে তাকাতে চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন অবস্থা নিজেকে আবিষ্কার করে। হাত পা নাড়াতে বুঝতে পারে শক্ত কিছু দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। হঠাৎই এমন পরিবেশে নিজেকে পেয়ে গায়ে শিরশির করে অনুভূতি হচ্ছে তার। চারিদিকে সতর্ক দৃষ্টিতে বুলাতে থাকে, কিন্তু চারিদিকে কালো অন্ধকার ছাড়া কোথাও একটু আলো রশ্মি নেই। তিথি ভয় নিজেকে গুটিয়ে ফেলেছে, জানেই না সে এখন কোথায় আছে। অতঃপর কিছুক্ষণ চুপ থেকে বুকে সাহস যুগে অত্যন্ত নমজ কঞ্চ আমতা আমতা করে বলে উঠল, কেউ কি আছেন? আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? কেউ আছেন? কিন্তু তিথি ভয় মিশ্রিত কঞ্চের ধ্বনি যেন সেই অন্ধকারাচ্ছন্ন রুমে আবদ্ধ হয়ে রয়েছে। বাইরে সেই শব্দ যাওয়ার কোনো পন্থা নেই। তিথি সর্বশরীর অজানা ভয়ে রীতিমতো কাঁপছে। এত ভয়ঙ্কর খুটখুটে অন্ধকার যেন তার সহ্য হচ্ছে না। সে শুধু মনে মনে দোয়া করছে, হে উপরওয়ালা, আমার মেজর সাহেবকে পাঠিয়ে দাও, খুব ভয় করছে আমার। এভাবেই তিথি মাথা নিচু করে ভয়ে ভয়ে উঠে হঠাৎ করে ফট করে দরজা খোলার শব্দ কানে আসতেই তিথি মাথা তুলে সেদিকে তাকায়। কিন্তু অন্ধকারাচ্ছন্ন ঘরে হঠাৎই আলো চোখে পড়ায় কিছুটা অস্বস্তি হতে থাকে। কয়েকজন মুখোশধারী লোক দরজার দিকে দাঁড়িয়ে আছে। তিথির মনে যেন আরো বেশি করে ভয় ঢুকে যায়। কে কে আপনারা? আমাকে এইভাবে কেন আটকে রেখেছেন? গুনে গুনে মোট 4জন পুরুষ দাঁড়িয়ে আছে দরজার কাছে। তারা ধীরে ধীরে পা ফেলে তিথির সামনে এগিয়ে আসে। সুইচ বোর্ডের সুইচ চাপতে সেই অন্ধকার ছন্ন রুমে আলো ছড়িয়ে পড়ে। তিথি এবার গাঢ় দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতে থাকে। কাউকে চেনার কোনো উপায় নেই। কিছুটা সন্ত্রাসীদের মতো মুখে কালো কাপড়, হাতে রিভলভারের, এবং তাদের গা থেকে কি বিদঘুটে এক বিশ্রী গন্ধ। সেই গন্ধ নাকে যাওয়ার সাথে সাথে তিথির গা গুলিয়ে বমি চলে আসে। কে আপনারা? কি চাই? আমায় এইভাবে কেন আটকে রেখেছেন? তখন একটা ছেলে তিথির সামনে এসে তার চুলের মুঠি শক্ত করে চেপে ধরল এবং অন্য হাতে তিথির গাল শক্ত পোক্ত একটা চর বসিয়ে দিল। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। ছেলেটা এখনো তিথির চুলের মুঠি চেপে ধরে আছে। ব্যথায় তিথি চোখ মুখ কুচকে ফেলে। ছাড়ুন, লাগছে আমার। হ্যাঁ, তোর লাগলে তবেই তো আদিত্যর লাগবে। বেটা আমাদের পিছনে কুত্তার মতন পড়ে আছে। আদিত্যের কথা শুনতে তিথির এবার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়। সে বুঝতে পারে তারা কেন এখানে তাকে তুলে নিয়ে এসেছে। ছেলেটি তিথির চুল ছেড়ে দিয়ে উঠে বসে এরপর অন্য একজনকে আদেশ করতে থাকে, শোনো, বসকে বলো একে এক্ষুনি টপকে দিব নাকি। না। পেছন থেকে এই কথা কেউ বলাতে সবাই পেছনে তাকিয়ে দেখে আরো একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি ধীরে ধীরে তিথির সম্মুখে চলে আসে। তিথি নিভু নিভু চোখে লোকটিকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে থাকে। আগের ছেলেগুলোর থেকে এই ব্যক্তি কিছুটা হলো বয়স্ক লাগছে। তিথির কেন জানি মনে হচ্ছে সে লোকটাকে চেনে বা কোথাও দেখেছে। লোকটি গা দুলিয়ে হেসে উঠছে এবং তিথি পাশ ঘেঁষে বসে পড়ে। অদ্ভুতভাবে তিথির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, খুব কষ্ট হচ্ছে তাই না? আমাদেরও কষ্ট হয়। কখন জানো, তোমার স্বামী যখন আমাদের রাস্তায় পা বাড়ায়, কর্নেল সাদমান হোসেনের মেয়ে ফারিহা, সেই ছোট মেয়ে ফারিহা কিনা এখন এত বড় হয়ে গেছে। বাবার নাম শুনতেই তিথি ভগ্ন বিভ্রষ্ট হয়। সে সন্ধ্যা দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে থাকে। কি অবাক হচ্ছ বুঝি কেমনে তোমার বাবার নাম জানলাম? তিথি মুখ ফুটে উচ্চারণ করল, আ- আপনি কে? কিভাবে আমার বাবাকে চেনেন? আমি। থাক, পরিচয় গোপন থাক। তুমি কি জানো তোমার বাবা মাকে কেমনে মারা গিয়েছে? তিথির লোকটার কথা কিছুই বুঝছে না, তবুও তার মনে আছে সবাই বলেছিল তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু এই লোকটা এইসব কি বলছে? অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। লোকটি এই কথা শোনার সাথে সাথে জোরে জোরে হাসতে থাকে। পরে পকেটে হাত গুছিয়ে দিয়ে ঈগল চক্ষুর মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তিথির দিকে তাকায়। শাক দিয়ে মাছ ঢেকেছে ওরা। তোমার বাবা মায়ের মৃত্যু কেমন হয়েছে দেখতে চাও? তিথি নিরুত্তর। সে হ্যাঁ না কিছুই বলছে না। সে শুধু লোকটার মতি গতি বোঝার চেষ্টা করছে। আব্বু, 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 আম্মু, কই তোমরা? দরজার চৌকাঠে দাঁড়িয়ে আদিত্য হাঁপাতে হাঁপাতে ইকবাল খানকে ডেকে চলছে। আদিত্যের কণ্ঠ পেয়ে তড়িঘড়ি করে সবাই দরজার দিকে সম্মুখে উপস্থিত হয়। ইকবাল খান ছেলের সামনে দাঁড়াতেই আদিত্য ছটফটিয়ে বাবার হাত আঁকড়ে ধরে ফেলে। ও আব্বু, আমার দিদি কোথায়? ইকবাল খান মুহূর্তে নিশ্চুপ হয়ে যায়। আদিত্য আবার সুফিয়া খানের দিকে হাত বাড়িয়ে বলে, আব্বু, তোমাকে আমি বলেছিলাম আমার প্রাণ ভ্রমণকে দেখে রেখো একটু।
আমার তিথি কোথায় আম্মু? সবাইকে এভাবে চুপ থাকতে দেখে আদিত্য রাগে দরজা একটা জোরে পাঞ্চ মেরে বসে দাঁত কিরমির করে বলে উঠছে, তোমরা এত লোক থাকতে আমার তিথিকে কিভাবে তুলে নিয়ে গেল? কিভাবে? জবাব দাও আমাকে। আদিত্য চিৎকার যেন খানবাড়ির প্রতিটি দেয়ালে হুঙ্কার তুলেছে। আমার তিথির যদি কিছু হয়, আই প্রমিস এই বাড়ির প্রতিটা দেওয়াল আমি খণ্ড বিখণ্ড করব। তাহমিনা আদিত্যর কাঁধে হাত রেখে বলে, প্লিজ শান্ত হও আদিত্য, তুমি এভাবে আচরণ করতে পারো না। আদিত্য রাগে বশবর্তী হয়ে তাহমিনার হাত এক ঝটকায় সরিয়ে দেয়। তুমি কি করছিলে তখন ভাবি? আটকাতে পারলে না তাদের? আদিত্য, তুমি খুব ভালো করেই জানো কাজটা কারা করেছে এবং কেন করেছে। ওরা তোমার দুর্বলতার শিকড় ধরে টানছে, এটা তুমি বুঝতে পারছো না? আদিত্য রাগে মাথা চেপে ধরল। সে দরজা একের পর এক পাঁচ মারতে থাকে। দৌড়ে সে বাড়ির বাইরে চলে যায়। পিছু পিছু রেদওয়ান আর তাহমিনা ও সঙ্গে যায়। অপরদিকে তিথি থাম মেরে বসে রয়েছে। তার সামনে চলছে এক ভয়ানক ঘটনা, যেটা দেখার সাথে সাথে তার হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। ল্যাপটপে পর্দায় দেখা যাচ্ছে এক মর্মান্তিক ভয়াবহ মৃত্যু। একজন নারী তো আরেকজন পুরুষ। তিথি মেলা দিন আগেই দেখেছিল সেই চেহারাগুলো, সেই তার জন্মদিনের সময় দেখেছিল এক ঝলক সেই চেহারাগুলো, কিন্তু এভাবেই আবারও দেখতে হবে সে ভাবতেও পারেনি। তিথির সামনে লোকটি ল্যাপটপ ধরে রয়েছে, যেখানে দেখানো হচ্ছে এক হত্যাকাণ্ড। কর্নেল সাদমানকে ফুটন্ত গরম পানিতে চুবিয়ে চুবিয়ে ধীরে ধীরে তরপাতে মারা হচ্ছে। তো অপরদিকে তার স্ত্রী অর্থাৎ তিথির মায়ের হাতের নখও। শেষ মুহূর্তে দুজন ছটফটিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে। তিথি আপনি মুখে হাত দিয়ে কান্না করে ফেলে। বন্ধ করুন এসব। সে অশ্রুভরা নয়নে তাকিয়ে রয়েছে সেই লোকটির দিকে। আমার আব্বু আম্মুকে এইভাবে খুন করেছেন আপনারা, এইভাবে? কথাটি বলতে বলতে তিথির চোখ বুজে ফেলে ধীরে ধীরে এবং দপ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছু সময়ের জন্য লোকগুলো থমকে যায়। এই কি হলো দেখ তো। একজন ছেলে এসে তিথির নাকের কাছে আঙুল নিয়ে জানায়, বস বেঁচে আছে, তবে কি হয়েছে বুঝতে পারছি না। ওহ শিট, তাড়াতাড়ি কোনো নার্স বা ডাক্তারকে নিয়ে আয় তাড়াতাড়ি। লোকটি বলার সাথে সাথে ছেলেগুলো বেরিয়ে যায়। সেই পাশে হাসপাতাল থেকে মুগ্ধ ডিউটি শেষ করে বেরিয়েছিল মাত্র খান মঞ্জিল বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু কিছু দূরে যাওয়ার পথে সে মুখোশধারী ছেলেগুলো মুগ্ধকে রিভলভার মাথায় ঠেকিয়ে সে অন্ধকারাচ্ছন্ন রুমে কাছে নিয়ে যায়। মুগ্ধ ভয়ে ভয়ে সেই রুমটির দিকে এগিয়ে যেতে থাকে, হাত উপরে তুলে রেখেছে। বস সামনে যে ডাক্তারকে পেয়েছি তাকেই নিয়ে এসেছি। লোকটি পিছু ফিরে তাকিয়ে মুগ্ধকে দেখার সাথে সাথে আশ্চর্য হয়ে যায়। মুখোশের আড়ালে ধসে ধস চেপে কিছু বিড়বিড় করে এবং ছেলেগুলোর দিকে হুঙ্কার ছুড়ে দেয়। মুগ্ধ এটা কাকে নিয়ে এসেছিস? তো তাদের কথায় কোনো খেয়াল নেই। সে তো তিথিকে এইভাবে দেখে পাথর হয়ে জমে রয়েছে। পা বাড়িয়ে এগিয়ে যেতে গেলে তাকে থামিয়ে দেয়। এই তোমরা কারা? এভাবে ফারুককে আটকে রেখেছো কেন? ও এখানে কি করছে? সে চারজন ছেলেগুলোর মধ্যে একজন ছেলে মুগ্ধর মাথায় বন্দুক চাপিয়ে রেখে হুঁশিয়ার করে বলে, এই একদম কথা বলবি না, আমরা যা বলবো তাই করবি। মেয়েটার কি হয়েছে দেখ, হুশ, কেন কথা ছাড়াই। মুগ্ধ খুব বিচক্ষণ মানুষ। সে আর তর্ক না করে ধীরে ধীরে তিথির দিকে এগিয়ে যায়। তিথিকে পর্যবেক্ষণ করার সাথে সাথে বুঝে যায় তিথি অজ্ঞান হয়ে গিয়েছে এবং সে এটাও জানতে পারে তিথি অন্তঃসত্ত্বা। মুগ্ধ কিছুক্ষণ অচেতন তিথির দিকে তাকিয়ে থাকে। ব্যথা হলো কি? হ্যাঁ, মুগ্ধ নিজের ভেতর অনুভব করতে পারছে সে কিছুটা হলেও কষ্ট পাচ্ছে। তবে সে নিজেকে স্বাভাবিক করে রেখে ওদের উদ্দেশ্যে বলে, একটু পানি নিয়ে এসো। মুগ্ধ বলার সাথে সাথে পানি এসে নিয়ে আসে মুগ্ধের হাতে তুলে দেয়। মুগ্ধ পানি ছিটিয়ে দেয় তিথির মুখমণ্ডলে। পানির ফোঁটা পড়ার সাথে সাথে তিথি ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলে তাকায়। সামনে মুগ্ধকে দেখার সাথে সাথে তিথি বিচলিত হয়ে মুগ্ধকে করুণার স্বরে বলে ওঠে। মুগ্ধ ভাইয়া, ওরা একটা চোখ গিলে আবারও বলে, ওরা মানুষরূপী পশু। আমার বাবা মাকে কি নির্মমভাবে হত্যা করেছে মুগ্ধ ভাইয়া। উনি কোথায়? প্লিজ বলুন না ওনাকে তাড়াতাড়ি আসতে। তিথি মুগ্ধ তিথির কথার আগা মাথা কিছুই বুঝলো না, শুধু এতটুকু বুঝতে পেরেছে অনেক বড় কিছু হয়েছে। মুগ্ধ সেই লোকগুলোর দিকে তাকিয়ে বলতে থাকে, ওকে ছেড়ে দাও, আটকে রেখেছো কেন ওকে? কিন্তু কেউ মুগ্ধের কথা পাত্তাই দিল না। তারা সেই লোকটিকে ধীরে ধীরে বিদ্রুপ হাসি নিয়ে এগিয়ে যাচ্ছে তিথির দিকে। তিথি তা দেখে পেঁচে হাত দিয়ে কুকড়ে হচ্ছে।
আমার বাচ্চা আমার কাছে আসবেন না। মুগ্ধ সেই লোকটিকে আটকাতে গেলেই বাকি ছেলেগুলো তাকে বন্দি করে শিকল দিয়ে ফেলে। কি করছো? ছেড়ে দাও তোমরা ওকে। এই লোকটি মাথা চুলকিয়ে চুলকিয়ে খারাপ নজরে তিথির পেটের কাছে চোখ বোলায়। তুই গর্ভবতী, বাহ, খুব ভালো খবর। কিন্তু তোর বাচ্চা যে এই পৃথিবীর মুখ দেখবে না। তিথি বাধা অবস্থায় পিছু যেতে থাকে। কি বলছেন এইসব? দেখুন, কাছে আসবেন না। আমাদের কিছু হলে আদিত্য আপনাকে ছাড়বে না। ভালোই ভালোই বলছি, ছেড়ে দিন আমাদের। হা হা হা। আদিত্য সে জানলে তো আসবে, ও পৌঁছাতেই পারবে না এখানে। তিথি এবার মুখটা কিঞ্চিত পাকা করে হেসে ফেলে। আমার আদিত্য আসবে, তোদের মতো পশুদের সে শাস্তি দেবে। আচ্ছা তাই বুঝি, কখন আসবে ডাক তাকে? কি আসলো না তো? আদিত্য এখানে কখনো আসবে না। তিথি নিজের অটুট বিশ্বাস নিয়ে বলে। লোক অন্ধের মতো বিশ্বাস করি আমি আমার মেজো সাহেবকে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার রেড চেরি বিপদে পড়লে 1000-7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আমায় বাঁচাতে আসবে। তিথি চোখে আগের মতো ভয় দেখছে না, দেখছে শুধু প্রতিশোধ। এতে যেন তার শরীর তীব্রভাবে জ্বলেই উঠল। তাই ঠাস করে তিথির গালে থাপ্পড় দিয়ে চুলের মুঠি ধরে ক্ষিপ্ত গতিতে বলল, বাচ্চা তুই মেয়ে, তোর চোখে থাকবে ভয়, কিন্তু তা না, বড় বড় ডায়লগ বাজি হচ্ছে। এই বাচ্চা থাকবে না, এই বাচ্চাকে এখনই নষ্ট করে দিব আমি। নষ্ট করার কথা শুনে তিথির বুক ধরফর করে উঠল। সে দু হাতে দিয়ে পেট আড়াআড়ি ভাবে চেপে ধরে ভস্ম কঞ্চে বলল, খবরদার, আমার আমার বাচ্চার কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। আমার কাছে আসবি না একদম। মুগ্ধ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তিথির দিকে। যে মেয়ে কিনা সামান্য কিছুতে ভয় পায়, সেই মেয়ে আজ কিভাবে এদের সামনে এত বড় বড় কথা বলছে। হয়তো মমতার টানে সন্তানের ক্ষতির কথা শুনে তাও মুগ্ধ চেষ্টা করছে, সে সব দিক দিয়ে পথ খোঁজার চেষ্টা করছে। এটা তার হাসপাতালের পাশের কোনো পরিত্যক্ত বাড়ি। মুগ্ধ শিকল থেকে নিজেকে ছাড়াতে পারছে না। কি করবে সে? এই বাচ্চাটা নষ্ট করতে হবে। যা, কেউ গিয়ে মহিলা নার্স নিয়ে আয়, দেখি তখন ওই তেজ কেমনে থাকে। মুগ্ধ শিকলে আবদ্ধ অবস্থায় চিৎকার করে উঠল। তোমরা এটা করতে পারো না, ওকে ছেড়ে দাও। লোকটি কেমন করে যেন মুগ্ধের দিকে তাকিয়েছিল, হয়তো চোখ দিয়ে গিলে খাবে এমন অবস্থা। আবারও বন্দুক ঠেকিয়ে দুজন নার্সকে নিয়ে আসে ছেলেগুলো। শান্ত নার্সগুলো ভয় ভয়ে বলতে থাকে, আমাদের এখানে কেন এসেছেন? আমরা কিছু করিনি। তোমাদের ছেড়ে দেওয়া হবে যদি আমাদের কাজটা করে দাও। বলুন কি করতে হবে? ওই যে মেয়েটার অ্যাবারশন করাতে হবে, ওর বাচ্চাটাকে নষ্ট করে দাও কোনো কথা ছাড়াই, না হলে অকালে মরার জন্য তৈরি হও। নার্সগুলো ভয় পেয়ে যায়। তারা তিথির দিকে অগ্রসর হতে থাকে। তিথি ভয় গুছিয়ে ফেলে। এই একদম কাছে আসবে না। আমার বাচ্চা, ওর বাবা এখনো জানতেই পারলো না ও পৃথিবীতে আসছে। নার্সগুলো কিছুটা থেমে যায়, কিন্তু প্রাণের ভয় তিথি দিকে এগোয়। তিথি হাত দুটো আরো শক্ত করে বেঁধে দেয়। না না, এটা করো না। আমার এত বড় ক্ষতি করো না। তোমরাও তো মেয়ে, তোমরাও কোনো একদিন মা হবে। দয়া করো আমার উপর প্লিজ, এটা করো না। মেয়েগুলো একে অপরের দিকে চাহাচাই করছে দেখে লোকটি তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, কি প্রাণের মায়া নেই? ওই ওকে ধরো সবাই, একটু ও যে নড়াচড়া করতে না পারে। বসের আদেশে ছেলেগুলো তিথিকে শক্ত করে ধরে। ওইদিকে মুগ্ধকে আরো দুইজন ছেলে বেঁধে রেখেছে। এটা করো না তোমরা প্লিজ, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এইভাবে অ্যাবর্শন করা যায় না। ওকে যেতে দাও, ওর কষ্ট হবে। লোকটি মুগ্ধর কথায় কোনো প্রতিক্রিয়া না দেখে নার্সগুলোকে হুঙ্কার দিতে থাকে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় নেই। নার্সগুলো ভয় কেঁপে উঠল। এদিকে তিথি অনবরত চিৎকার করে মিনতি করছে, এটা করো না, এক নিষ্পাপ বাচ্চাকে মেরো না প্লিজ। আমার সন্তানকে ছেড়ে দাও তোমরা। মুগ্ধ ভাইয়া, আমার বাচ্চাকে বাঁচাও। ছেলে দুটি তিথির মুখে ওষুধ ঢুকিয়ে দিয়ে মুখে কাপড় গুজে দেয়, যাতে তিথি চিৎকার বাইরে যেতে না পারে। নার্সগুলো তাদের কাজ শুরু করে দেয়। অপরদিকে মুগ্ধ মিনতি করে চলেছে, প্লিজ প্লিজ প্লিজ, ওকে ছেড়ে দাও। দরকার হলে আমাকে মেরে ফেলো, আমাকে কেটে টুকরো টুকরো করে দাও, তাও ওর বাচ্চাটাকে ছেড়ে দাও। মুগ্ধ মাথা নিচু করে ফুঁপিয়ে উঠছে। তার যে তিথির কষ্ট সহ্য হচ্ছে না, কিন্তু সে কি করবে? কিছু করতে পারছে না। তিথি মুখ বাঁধা অবস্থায় মুগ্ধ আদিত্যকে ডেকে চলছে। পা নাড়িয়ে ছটফট করছে নিজের সন্তানকে বাঁচানোর জন্য। তলপেটে তীব্র ব্যথায় কুকিয়ে চোখ বন্ধ করে রয়েছে।
তার চোখ থেকে চপ চপ করে জল গড়িয়ে পড়ছে। অতঃপর একসময় তিথি রক্তক্ষরণ শুরু হয় এবং সেই সাথে রক্তের সাথে ছোট্ট নিষ্প্রাণ ভ্রূণ বেরিয়ে আসে। তিথির এক ভয়ঙ্কর নীরব আর্তনাদে সব কিছু নিঃশেষ হয়ে যায়। মুগ্ধ মুখ তুলে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে ফেলে তিথি ফুঁপিয়ে উঠছে, পেট চেপে ধরে কাঁদতে থাকে। ছেলেগুলো তিথিকে ছেড়ে দেয় এবং মুখ থেকে কাপড়টি খুলে ফেলে, পুরোপুরিভাবে তিথিকে উন্মুক্তই করে দেয়। তিথি ধীরে ধীরে উঠে বসল। তার রক্তে পুরো পাজামা রক্তে রঞ্জিত হয়ে গেছে। তিথির পায়ের কাছে অসহায় হয়ে পড়ে রয়েছে সেই ভ্রূণটি। তিথি সেই দিকে তাকিয়ে ভ্রূণটির অংশটুকু হাতে তুলে নেয়। সব রক্ত আর রক্ত হাত থেকে গড়িয়ে পড়ছে, তবুও তিথি সব চোখু ওড়না আঁচলে নিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। পারলাম না, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। ও পরি, তোমার পাপা তো জানতেই পারলো না তুমি আমার পেটের 2টা মাস ছিলে। যদি সে জানতো খুশিতে পাগল হয়ে যেত, কিন্তু সে যখন জানবে তোমার আসার খবর জানতে পারার আগেই তুমি চলে গেছো, তখন ভাবতে পারছো কি হবে। কেন চলে গেলে মাম্মামকে ছেড়ে? মাম্মাম তোমার খুনি, তাই না? তোমাকে বাঁচাতে পারেনি মাম্মাম। মাফ করো না আমায় বাচ্চা। তোমার মা ব্যর্থ একজন মা যে তোমায় বাঁচাতে পারলো না। আমাদের আমাদের আবার দেখা কোনো রাত নিশাচর ভোরে তুমি আবার ফিরে আসবে আমার কোল জুড়ে। লোকটি তিথির কাছ থেকে শুনছি কেড়ে নিতে চাইলে তিথি দাঁড়িয়ে পড়ে এবং সতর্কতার সাথে তাদের বলে, কাছে আসবি না, তোর বিচার স্বয়ং আল্লাহ করবে। নিষ্পাপ বাচ্চাটাকেও ছাড়লি না, তোদের জাহান্নামে জায়গা হবে না। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে তুই কখনো সুখে থাকবি না, জানোয়ার। লোকটি হাসছে মনে মনে এবং সে কাউকে একটা কল দিয়ে বলে, ভিআর মেজরের বাচ্চা খালাস করে দিলাম। বলে অপর প্রান্তে লোকটি হেসে বলে উঠল, সাবাস, তবে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ো। আদিত্য যখন তখন পৌঁছে যেতে পারে, তবে এখন আর তিথির কোনো ক্ষতি করো না। আর শোনো, মুগ্ধ কি তোমাকে চিনতে পেরেছে? লোকটি মুগ্ধের ফ্যাকাশে মুখে তাকিয়ে বলে, না, মুগ্ধ একজন বোকা পুরুষ, ওর দ্বারা আমাকে চেনা সম্ভব না। লোকটি আরো কিছুক্ষণ কথা বলে, মোবাইলটি পকেটে রেখে দেয়, তবে এবার তিথির কাছে এসে বলে, ভ্রূণটি নার্সদের দিয়ে দে, এই নোংরাটা ড্রেসে ফেলে দিয়ে আসুক। নোংরা শব্দটি যেন তিথির মনে আগুন লাগিয়ে দিয়েছে। সে থুতু ছুঁড়ে দেয় লোকটির মুখে। নোংরা তুই হবি, জানোয়ার। তোদের মতো লোক নোংরা। একবার আমার আদিত্যকে আসতে দে, তোদের এমন হাল করবে না, তোরা ভাবতেও পারবি না। ব্যথা কষ্ট পাচ্ছে, তবুও সন্তানের অংশ নিয়ে সে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। দিয়াই ওদের। না, আমি কিছুতেই দিব না। তখনই একটা ছেলে লোকটিকে বলে, বস, ওরা চলে এসেছে, আমাদের পালাতে হবে। কথা শুনে সাথে সাথে তিথি ধপ করে বসে পড়ে। তার যে বুকটা ফেটে যাচ্ছে, 2টা মাস ধরে একটু একটু করে তাদের অংশকে বড় করে চলেছে, কিন্তু এক মুহূর্তে সব শেষ করে দিল সবকিছু। মুখোশধারী লোকগুলো এদিক ওদিক ছোটাছুটি চলেছে। বস নামক লোকটি তার চতুর বুদ্ধির কারণে পালিয়ে যেতে পারলো। সেই 4জন ছেলে আর নার্স দুটো পালাতে পারে না। তাদের আটকে ফেলায় তাহমিনা আর রুদ্রের সাথে তানভীরও ছিল। মুগ্ধ বাধা অবস্থায় ফ্যাকাশে মুখে তাদের দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রয়েছে। আদিত্য দৌড়ে এসে একদম তিথির কাছে থামে। তার চোখে যেন এক মুহূর্তে থমকে যায়। তিথি হেলান দিয়ে বসে আছে, তার চারিদিকে রক্ত, কোলে ওনার মধ্যে কিছু একটা রয়েছে। তিথির পাজামা থেকে অনবরত রক্ত গড়িয়ে এসে ফ্লোরে ভেসে যাচ্ছে। তিথি আদিত্যকে দেখা মাত্র বুকে ঝাঁপিয়ে পড়ে। তুই ঠিক আছিস? ওরা আমাদের সন্তানকে বাঁচতে দিল না, আমাদের অংশকে ওরা বাঁচতে দিল না। আপনি এত দেরি করে কেন এসেছেন? কেন আমাদের রক্ষা করতে আরো তাড়াতাড়ি কেন আসলেন না? আমার বাচ্চাকে মেরে ফেললো যে ওরা। আদিত্য বাচ্চা কথাটা শোনার সাথে সাথেই সে পিছু ফিরে তাহমিনার দিকে তাকায়। জিজ্ঞাসা দৃষ্টিতে তাহমিনা তপ্ত শ্বাস ফেলে পড়ল, আদিত্য, তিথি অন্তঃসত্ত্বা ছিল, তোমার সন্তান। তাহমিনা আর কিছু বলতে পারল না, সে নিশ্চুপ হয়ে যায়। আদিত্য অবিশ্বাস্য চোখে তাকায় তিথির দিকে। হঠাৎ চোখে পড়ে তিথি ওনার রক্ত মিশ্রিত কিছু ছোট ছোট টুকরো। আদিত্য ধপ করে মাটিতে বসে পড়ে, তিথির দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে সব ক্ষোভ ঢেলে দিয়ে তিথির গা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, এই খবরটা কি আমাকে আগে জানানো যেত না? এত বড় হয়ে গেছিস তুই তিথি, আমাকে একটি বার জানালি না?
তাহমিনা পেছন থেকে আদিত্যকে দাঁড় করিয়ে একটা সজোরে তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। আদিত্য, তিথির কোনো দোষ নেই, যা দোষ সব তোমার। ও তোমাকে জানাতে চেয়েছে, কিন্তু সুযোগ কোথায় দিয়েছো তুমি? এই খবরটা তোমাকে সর্বপ্রথম সবার আগে দেওয়ার জন্য সে প্রতিনিয়ত ছটফট করেছে, কিন্তু তুমি তাকে বলার সুযোগটাই দিলে না। আসলে এখানে তোমার কোনো দোষ নেই, এটা হয়ে আসছে। কোনো কিছু ঘটলেই মেয়েদেরই দোষারোপ করা হয়। এটা আজকের না, বহু আগে থেকে হয়ে আসছে। তুমি ভাবো, ওর যোগাযোগটা করলা কখন যে ও তোমাকে বলবে? কিছু না জেনে ওর গায়ে হাত তুলে ফেলেছো। আদিত্য তাহমিনার কথা শুনে মাথা নিচু করে ফেলে। সত্যি তো, দোষটা তো তার। সে তিথির কাছে বসে পড়ে, কিন্তু তিথি কোনো হেলদোল নেই। সে তাকিয়ে আছে শুনচার দিকে। ওরা তো কি খুব আঘাত করেছে বুঝি? জবাবতে চিড়ে যান, কষ্ট হচ্ছে, আমার উপর রাগ হচ্ছে, তাই না? জান রে, কথা বল। এইভাবে চুপ থেকে আমাকে কষ্ট দিস না, কথা বল না। তোর পকেটে আদিত্য চলে এসছে, কথা বলছেন। আমি ছাড়বো না। আমার সন্তানকে যারা মেরেছে তাদের কাউকে ছাড়বো না, ছিঁড়ে খুঁড়ে ফেলবো। কথা বল তিথি। কিন্তু তিথি কোনো কথা বলছে না। সে এখনো নিশ্চুপ। তা দেখে আদিত্য তিথির পায়ের কাছে বসে পড়ে বলতে থাকে। আমি ব্যর্থ একজন স্বামী, একজন ব্যর্থ পিতা, যে এখানে নিজের অনাগত সন্তান খবর জানার আগে হারিয়ে ফেললাম। আমাকে মাফ করিস না তিথি। আমি যদি ঠিক টাইমে আসতাম তাহলে এসব হতো না। তিথি এবার হাও মাও করে কেঁদে কেঁদে সেই শুনের অংশ আদিত্যর হাতে দিয়ে বলে। দেখুন না, ও কত ছোট ছিল, ওর হাত পাওয়া হয়নি এখনো, কিন্তু ওই জানোয়ারগুলো ওকে আমার গর্ভে থাকতে দেয়নি, টেনে হিঁচড়ে ছিনিয়ে নিল। আমাদের বাচ্চাটাকে কষ্ট পেয়েছিল তখন। বলুন না, আমার পেট খালি খালি লাগছে মেজর সাহেব। কিছুক্ষণ আগে তো এই পেটে ছিল, কিন্তু এখন নেই। আদিত্য অংশটুকু কাছে নিয়ে আসে, হাত দিয়ে গলিয়ে যাচ্ছে, তাও একদম বুকের কাছে মিশিয়ে বলে। সরি বাচ্চা, বাবাকে মাফ করিও না কখনো। বাবা যদি সঠিক সময় আসতো তাহলে তুমি আমাদের মাঝে থাকতে। তুমি আমার এক দীর্ঘশ্বাস বাচ্চা, ভালো থেকেও পারে। বাবা তোমার জন্য অপেক্ষা করব, ফিরে আসবে তো আমাদের মাঝে? আদিত্যের চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। খুশি তো এক নিমিষে নিভে গেল। তিথিকে বুকে জড়িয়ে ধরে তিথি যেন আরো জোরে কান্না শুরু করে দেয়। এতক্ষণ এই বুকটার জন্য অপেক্ষা করছিল তিথি, কখন আদিত্য আসবে, কখন তাকে বুকে আঁকড়ে নেবে। ও আমাদের মাফ করবে না, তাই না মেজর সাহেব? আমরা ওর খুনি, ওর তো কোনো দোষ ছিল না। অতঃপর দুজনেই সেই অংশের গালের কাছে নিয়ে আসে। তিথি গালে স্পর্শ করে, সেই রক্তের অংশ আদিত্যর গালেও স্পর্শ করে। ছুতে না পারলেও তারা তাদের বাচ্চার স্পর্শ অনুভব করতে চায়। সবাই শুনকে নোংরা আবর্জনা বলল। একজন বাবা এবং মা জানে সেটা নোংরা নয়, তাদের সন্তান তাদের অংশ। তবে পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা পেয়েও সন্তানকে নিজ ইচ্ছা নষ্ট করে ফেলে, আবর্জনা নোংরা বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। আর এইদিকে কিছু মানুষ এভাবে সেই আবর্জনার সামান্য শোনের জন্য বিরহে পুড়তে থাকে, ঠিক তিথি আর আদিত্যের মতন। আমরা প্রায় অর্ধেকেরও বেশি মানুষ মাকে কতটা তুচ্ছ না তাচ্ছিল্য করি, অথচ কখনো কি ভেবে দেখেছি কতটা কষ্ট, কতটা যন্ত্রণা ভেতর দিয়ে আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে তারা? মা শব্দটা আলাদা একটা টান। নিজের সন্তানের ক্ষতি কখনো কোনো মা চাইতেই পারে না। তিথি প্রায় 2টা মাস তার অনাগত সন্তানকে গর্ভে ধারণ করেছিল। এটা হয়তো অনেকের কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু একজন মায়ের কাছে এটা কোনোভাবে সামান্য নয়। একটা অস্তিত্ব, একটা প্রাণ এভাবেই নিভে যাওয়া কি সহজে মেনে নেওয়া যায়? তিথি এখনো কেঁদেই যাচ্ছে। তাকে সামলাতে গিয়ে বড্ড বিপর্যস্ত হয়ে উঠেছে তাহমিনা। এদিকে নিঃশব্দে এক কোণে বসে আছে আদিত্য, তার চোখ বন্ধ, মনে মনে জীবনের হাজারো হিসেব মিলাতে ব্যস্ত। হাত থেকে রক্ত ঝরছে ফোঁচা ফোঁচা করে, মেঝেতে লাল দাগ তৈরি হচ্ছে। সেই রক্তের ফোঁচায় তিথির বুক ফাটা আর্তনাদ কি পৌঁছাচ্ছে তার কানে? যদি পৌঁছায় তবে সে এইভাবে নিশ্চয় বসে আছে কেন? সবাই নিস্তব্ধ দাঁড়িয়ে আছে, কারো মুখে টু শব্দটিও নেই। হঠাৎই আদিত্য চোখ খোলো, চোখ দুটো টকটকে লাল, মাথার রক ফুলে ফেপে উঠেছে। এক ঝড়ো গতিতে সে ছেলেগুলোর দিকে এগিয়ে যেতে দ্রুত। রুদ্র তার সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। আদিত্য, আর না, যথেষ্ট হয়েছে। আর মারলে হয়তো ওরা বাঁচবেই না। কিছুই তো বাকি রাখিসনি, বুকগুলো থেতলে দিয়েছিস।
আদিত্য কটমট চোখে তাকালো রুদ্রর দিকে। শুধু মুখ না, পুরো শরীরটার মাংস খুবলে নেব আমি। আমার সন্তানকে যেভাবে কষ্ট দিয়ে শেষ করেছে তার থেকেও দ্বিগুণ কষ্ট দেব আমি তাদের। সবার এত এত কথা তিথির কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। অশ্রুসিক্ত নয়নে নার্সগুলোর দিকে কতটা অনুরোধ, অনুনয় আর মিনতি করেছিল তারা। চাইলেই বাঁচাতে পারতো বাচ্চাটাকে, কিন্তু না, তারা বাঁচতে দেয়নি। তিথি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আজকের দিনে তার জীবনে কত কিছু ঘটে গেল। একদিকে জৈনার ভয়াবহ মৃত্যু, অন্যদিকে নিজের সন্তান হারানোর সঙ্গে মৃত বাবা মায়ের নৃশংস হত্যাকাণ্ড চোখের সামনে দেখা। তার গায়ে আর এক বিন্দু শক্তি নেই, তবু খুঁড়িয়ে খুঁড়িয়ে নার্সের দিকে এগিয়ে গেল। তিথিকে আসতে দেখে নার্সরা ভয়ে সরে দাঁড়ায়। কোনো কথা না বলেই তিথি দুজনের গালে ঝড়ের বেগে ঠাটিয়ে চড়ি বসিয়ে দিল এবং ঘৃণায় বলতে থাকে, ছি, তোরা মেয়ে নামে কলঙ্ক, একজন নার্স হওয়ার যোগ্যতাও নেই তোদের। কি করে পারলি একটা প্রাণকে এভাবে শেষ করে দিতে? তোরাও তো একজন মা হবি, তখন পারবি নিজের গর্ভের সন্তানকে মেরে ফেলতে? নার্সরা অপরাধ বোধে মাথা নিচু করে ফিসফিস করে বলল। ক্ষমা করে দিন, নিজেদের জীবন বাঁচাতে এই কাজ করতে বাধ্য হয়েছি। তাহমিনা তখন ক্ষেপে উঠে চুলের মুঠি ধরে ঘুরছে উঠল। বাঁচিয়ে নিস এবার জীবন, সারা জীবন জেলের ঘানি টানতে টানতে বাঁচিস। প্লিজ আমাদের পুলিশে দেবেন না, প্রাণ ভয়ে এই কাজ করেছি। নার্সরা কাঁদতে কাঁদতে হাতছড় করল, কিন্তু তাহমিনা কিচ্ছু শুনল না। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। সে একের পর এক চর বসিয়ে দিতে লাগলো তিথির আঁচলে। এখনো জড়িয়ে রয়েছে সেই ভীষণ। নিস্তব্ধ চোখে তার দিকে তাকিয়ে আবারও ভেঙে পড়ল তিথি। কান্না থামাতে পারছে না সে। অন্যদিকে মুগ্ধ এখনো এক স্থানে বসে আছে, নিঃশব্দ, ফ্যাকাশে মুখে, যেন তার দেহ থেকে প্রাণটি হারিয়ে গেছে। সে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো, সোজা তিথির পায়ের কাছে গিয়ে পা জড়িয়ে ধরে অপরাধ বোধে বলতে থাকে, আমায় ক্ষমা করে দিস ফারু, আমি এক অপদার্থ। তোর সন্তানকে রক্ষা করতে পারলাম না রে। আমার চোখের সামনেই তোর সন্তানকে নষ্ট করে দিল। এটা আমার দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। তুই আমাকে যা শাস্তি দিবি তা আমি মাথা পেতে নিতে পারি ফারু। তিথি নিজের পা থেকে মুগ্ধকে ছাড়িয়ে নেয় এবং ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখে চিনি বলে, আপনাকে শাস্তি দিয়ে আর আমি কে? হয়তো আপনাদের বদদোয়া লেগে গেছে, তাই আমি নিজেই এত বড় একটা শাস্তি পেলাম। আপনাকে আর আরমিনকে তো কতই না কষ্ট পেতে হয়েছে, তার বদদোয়া হয়তো লেগেছে। মুগ্ধ মুখ তুলে তাকায় এবং তিথি দাঁড়িয়ে তিথির চোখের দিকে তাকায়। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি, কিন্তু তোর ক্ষতি কখনো চাইবো না আমি ফারু, কখনো না। আমার মৃত্যুকে কবুল, তবুও তোর ক্ষতি এই জীবনে চাইতে পারবো না। তিথি প্রতি উত্তরে কিছুই বলে না, শুধু মুখ ফিরিয়ে নেয়। তিথির যখনই মনে পড়ছে তার সন্তান নেই তার গর্ভে, তখনই বুক হাহাকার শুরু হয়। হয় তীব্র যন্ত্রণা, কান্না চেপে আসে। এমন সময় আদিত্য হঠাৎ ফিরে তাকালো তিথির দিকে। তিথিকে নীরবে কান্না করতে দেখে মুহূর্তে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। শ্শ্, কান্না করিস না তিথি, সহ্য হচ্ছে না আর তোর কান্না। আমার সন্তানকে যারা মেরেছে তাদের একজনকেও ছাড়বো না আমি। আমার অংশকে ছিনে নিয়েছে ওরা, বুক ছিঁড়ে কলিজে বের করে আনবো। কথাটা বলতে বলতে আদিত্যের চেহারায় স্পষ্ট হিংস্র রাগ দেখা যায়। কথা শেষ করে নিজের শরীর থেকে বম্বে জ্যাকেটটা খুলে তিথির কোমরে বেঁধে দিল। তারপর তাকে পাছা কোলে করে তুলে নিল বুকের ভেতর শক্ত করে। তিথিকে নিয়ে পা বাড়ায়, কিন্তু বেরোনোর আগে পিছু ফিরে ইরফান, রুদ্র আর তানভীরকে নির্দেশ দিল, এক ফোঁটা পানি যেন না পায় এরা। মুখ না খোলা পর্যন্ত চাবুক চালিয়ে রক্ত ঝরাতে থাকবে। মাইন্ডেড। এই কথা বলে গটগট পায় বেরিয়ে গেল আদিত্য। তার পিছু পিছু তাহমিন আর রেদওয়ানও ছুটে চলে যায়। গভীর রাত, খান মঞ্জির বাড়িতে আজ কারো চোখে ঘুম নেই। সবাই সজাগ হয়ে সোফায় বসে রয়েছে। তারা মূলত তিথির বাচ্চাটা যে আর নেই সেই চিন্তায় বিভোর হয়ে রয়েছে। স্নেহা তো কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। গাড়ির হর্নে মধু তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। সবার দৃষ্টি তখন সদর দরজার পানে। তারই দেখতে পায় আদিত্য তিথিকে কোলে করে নিয়ে আসছে। পিছু পিছু তাহমিনা আর রেদওয়ানও আসছে। তিথিরা সারা শরীরে রক্তে ভেজা দেখে বেলা খান হাউমাউ করে কেঁদে উঠে আদিত্যর দিকে ছুটে আসে, কিন্তু আদিত্য সরে দাঁড়ায়। ছোট মা, তিথির রেস্টের প্রয়োজন, দয়া করে এ বিষয়ে এখন আর কিছু বলিও না।
আদিত্যের গম্ভীর গলায় সবাই চুপ হয়ে যায়। ইকবাল খান ছেলে চোখের দিকে তাকাতে পারে না। অতঃপর আদিত্য তিথিকে নিয়ে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমের দিকে অগ্রসর হয়। তখনই ওপর থেকে সিঁড়ি বেয়ে মির্জা আলম ধীরে ধীরে তাদের দিকে তাকিয়ে থেকে নামতে থাকে। রিপন খান মাথা চেপে ধরে ইকবাল খানকে বলে উঠছে, দেখলে তো ভাইজান, আমি কেন আদিত্যর সাথে তিথির বিয়ে দিতে চাইনি। এবার তিনি সবার উদ্দেশ্যে ক্ষিপ্ত কণ্ঠে বলে, দেখো সবই এখনো তো শুরু, সামনে আরো কি কি দেখার আছে উপরওয়ালার মালুম। তোমরা তো সবাই ভাবো তিথি আমার মেয়ে না বলে আদিত্যের সাথে বিয়ে দিতে চাইনি, কিন্তু তোমরা কেউ বুঝলে না আমি এইটারই ভয় পেয়েছি। তিথির বাবা মায়ের সাথে যা হয়েছে তা যদি তিথির সাথে হয় তখন তোমরা মেনে নিতে পারবে তো? এই কথাটি বলে রাগে গটগট পায় নিজের রুমের দিকে ছুটে চলে আদিত্য তিথিকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তিথি ওনাটা সাবধানে রুমের ভেতর রেখে আসে। অতঃপর তিথিকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। তিথি শরীর বেয়ে রক্তের পানি বয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর আদিত্য সব পোশাক ছাড়িয়ে নিয়ে তার শরীরে টাওয়াল পেঁচিয়ে তাকে রুমে নিয়ে আসে। ড্রয়ার থেকে জামা কাপড় তিথির হাতে ধরিয়ে দিয়ে বলে, পড়ে নে, আমিও ফ্রেশ হয়ে আসছি। আদিত্য ওয়াশরুমে চলে যায়। তিথি রোবটের মতো জামা কাপড় পরে বিছানায় শুয়ে পড়ে। আদিত্য বেশি সময় নেয়নি, ফটাফট লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে তিথির কাছে চলে আসে। তিথিকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নেয়। তিথির উত্তপ্ত শরীরের মাঝে মিশে পড়ে রয়। আদিত্য চেষ্টা করছে তিথিকে ঘুম পাড়ানোর, অবশেষে সে সফল হয়। তিথি ঘুমিয়ে পড়েছে। তিথির দিকে তাকিয়ে ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ে। জানালার কাছে এসে দেখতে পায় আকাশে কালো আধার সরতে শুরু করে। গভীর কালো রাত পেরিয়ে কিছুক্ষণ পর আরও আলো ফুটবে। টেবিল থেকে মোবাইলটি নিয়ে তানভীরকে ফোন লাগায়। তানভীর, কিছু জানতে পেরেছ? ফোনের ওপাশ থেকে তানভীর হামি দিতে দিতে বলে, না স্যার, জানতে পারিনি। শালাগুলো কি খায় কে জানে, এত মার মেরেছি তবুও মুখ খুলছে না। আদিত্য দাঁত কিরমির করে দেয়ালে জোরে একটা খুশি মারে। মারতে থাকো, কতক্ষণই বা চুপ করে থাকবে? মুখটা খুলতেই। হ্যাঁ স্যার, কিন্তু সমস্যা হচ্ছে এই ছেলেগুলো ক্যান্ডি ফ্রেশ চাইছে পাগলের মতো। এই ড্রাগসটা না পেলে নাকি তারা মারা যাবে। হঠাৎ তিথি ঘুমন্ত অবস্থায় চিৎকার করে উঠল, প্লিজ আমার বাচ্চাটা নষ্ট করো না। না, আমার বাচ্চা। আদিত্য পিছু ফিরে তিথিকে এইভাবে বকতে দেখে কল কেটে দিয়ে তাড়াতাড়ি তিথির কাছে চলে আসে। তিথিকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে তাকে শান্ত করতে থাকে। একসময় তিথি ছটফট করতে করতে নীরব হয়ে যায়। আদিত্য তিথির কপালে চুমু খেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পিনপতন নীরবতা। এরপর হঠাৎ করে তিথি ফুপিয়ে কেঁদে উঠল। সে আদিত্যের শার্ট শক্ত করে আঁকড়ে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তিথি তিথি ফোপানো অবস্থায় আদিত্যের বুকে মারতে থাকে। আদিত্য আমার বাচ্চাকে এনে দিন আপনি, আপনার জন্যই সব হয়েছে। আপনি কেন তাড়াতাড়ি এলেন না? তিথির মাথা শক্ত করে চেপে ধরল। ঠিক আছে, সব দোষ আমার। মেরে ফেলো, আমাকে একদম মেরে ফেলো। তিথি মুখ উঁচু করে আদিত্য থুতনিতে জোরে একটা কামড় বসিয়ে দেয় এবং সে অবস্থাতে উঠে দাঁড়ায়। চোখ মুখ মুছে সোজা পা গলিয়ে আদিত্যর উপর চড়ে বসে। আদিত্য মুখে ধমকানো স্বরে বলে, পাগল হয়ে গেছিস তিথি? ব্যথা পাবি তুই, বুকে আয় না। তিথি মাথা নাড়িয়ে না জানায়। সে নীরব কান্না করতে আবারও নিচু হয়ে আদিত্যর থুতনিতে কামড় বসিয়ে দেয়। এটা আমার প্রতিটা কল কাটার জন্য ছিল। আবার তার গালে শক্ত করে সব দাঁত বসিয়ে দিয়ে কামড়ে বলে, এটা আমাকে প্রতিনিয়ত অপেক্ষা করানোর জন্য ছিল। আদিত্য নিশ্চয় সে কিচ্ছু বলছে না, শুধু প্রিয় স্ত্রী তার যন্ত্রটুকু নীরবে হজম করছে। ডিম লাইটের হালকা আলোয় তিথি আদিত্যের চেহারায় তাকিয়ে থাকে। অতঃপর আবারও হামলে পড়ে আদিত্যের উষ্ঠদয়। সব দাঁত বসিয়ে দিয়ে আদিত্যের উষ্ঠ কামড়ে কামড়ে রক্ত বের করে আনে। এই কামড়টা ছিল দেরিতে আসার জন্য। আদিত্য বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁট থেকে রক্ত মুছে তিথির কোমর আঁকড়ে ধরে। আচ্ছা, তারপর আর কোথায় কোথায় কামড়াবি? একটা কাজ কর, কামড়ে কামড়ে খেয়ে ফেল আমাকে। তিথি আদিত্যের কথায় আবার ফুঁপিয়ে উঠল, আমার বাচ্চাটা কি হতো একবার আমার কথাটা শুনলে? বুকে আয়। তিথি আর দ্বিমত করলো না, সোজা আদিত্যের বুকের উপর থেকে নেমে যায়। আদিত্যের বুকে মুখ জুপিয়ে আহ্লাদি স্বরে বলল, আমি আবারও মা হতে চাই।
তিথি বুক থেকে মুখ তুলে বলে। মজা করছি না, সত্যি সত্যি বলছি, আমি মা হতে চাই। আদিত্য তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। আচ্ছা, এবার ঘুমিয়ে পড়। তিথি আদিত্যের মাথার চুল শক্ত করে আঁকড়ে ধরে বলে। তার আগে যারা আমার বাবা মা আমার সন্তানকে যারা হত্যা করেছে তাদের কঠিনতর শাস্তি দিয়ে ছাড়বেন কিন্তু। হ্যাঁ, আদিত্যের মুখ পাল্টে গিয়ে চোখ মুখে রাগের স্পষ্ট ছাপ। শাস্তি তো পাবেই, একটাকেও ছাড়বো না। ইকবাল খান প্রায় সময় ভোরে ভোরে হাঁটতে বের হন। কিছুদিন যাবৎ থেকে এই অভ্যাস বন্ধ হয়ে যায়। আজ হঠাৎ তিনি ভোরে হাঁটতে বের হন। মনটা বিষণ্ণ, তাই মন ভালো করার জন্য ভোরের বাতাস অনুভব করতে হাঁটতে থাকে। তিনি কবরস্থানের পাশ দিয়ে চলেই যাচ্ছেন, কিন্তু হঠাৎ তিনি থেমে যান। পিছু ফিরে কবরস্থানের দিকে চোখ দিলেই দেখতে পায় কারো অস্তিত্ব। ইকবাল খান চিন্তায় পড়ে যান, এত ভোরে কবরস্থানে কে আসবে? ভূত আত্মা মোটেও না, তিনি এসব বিশ্বাস করেন না। তবে এত ভোরে কে সে? ভাবনার জগৎ থেকে ফিরে এসে কবরস্থানের দিকে পা চালায়। ধীরে ধীরে তিনি সেদিকে এগিয়ে যেতে থাকে। কাছে যাচ্ছে ততই মানুষটার অস্তিত্ব টের পাচ্ছে। কেউ শুয়ে আছে এবং যখনই সেই লোকের কাছে পৌঁছায় তখনই ইকবাল খান কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, কারণ জরিনার কবর আঁকড়ে ধরে কুদ্দুস গভীর নিদ্রায় তলিয়ে রয়েছে। ইকবাল খানের চোখ ছানা পড়া। গতকাল রাতে তিথির ঘটনায় সবার কুদ্দুসের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু ও এখানে কি করছে? ইকবাল খান হাঁটু গেড়ে বসে পড়ল এবং কুদ্দুসের কাঁধে হাত দিয়ে জাগাতে থাকে। কুদ্দুস, এই কুদ্দুস। কুদ্দুস নিবু নিবু চোখে পিছু ফিরে তাকায়। কুদ্দুসের চোখ চকচকে লাল, গালে কান্নার ছাপে স্পষ্ট দেখা যাচ্ছে। কুদ্দুসকে এইভাবে দেখে ইকবাল খানের বুকে মুচড়ে দুমড়ে উঠল। তুই এখানে কি করছিস কুদ্দুস? কুদ্দুস চোখ মুছে ফ্যাকাশে মুখে বলে। মাঝরাতে জরিনার কথা খুব মনে পড়ছিল, বুকটাতে কেমন ব্যথা ব্যথা লেগেছিল, তখন জরিনার কাছে চলে এসেছি। তুই কি পাগল? অত রাতে আসার দরকার কি ছিল? দরকার ছিল তো, ওর কি ভয় লাগতো না, একা একা লাগতো, তো তাই চলে এসেছি ওর কাছে। কথাটি বলে কুদ্দুস ফুঁপিয়ে উঠল। ইকবাল খান সোজা তার বুকের সাথে কুদ্দুসকে মিশিয়ে নেয়। কাঁদে না আমার টাকলা, তোকে কি বলেছিলাম, সব মানুষকে একদিন না একদিন যেতেই হয়। তুই এভাবে পড়ে থাকলে আমাদের হাসাবে কে? চল বাড়িতে চল। কুদ্দুস যেতে চায় না, তবু ইকবাল খান জোর করে তাকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে তিনি কুদ্দুসের মন ভালো করার জন্য মজার ছলে বলে উঠছে। আরে তোর তো চুল উঠেছে, সাবধান, আবার যদি মদ খাস এবার আরো ভয়ঙ্করভাবে শাস্তি দেবো কিন্তু। কুদ্দুস অন্য সময় হলে কথার প্রত্যুত্তর করতো, কিন্তু আছে নীরব। ইকবাল খান গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে বিড়বিড় করে। হাই, যে প্রাণবন্ত ছেলেটা কেমন গম্ভীর হয়ে গেছে। অতঃপর তারা দুজনে খান বাড়ির দিকে অগ্রসর হয়। ইকবাল খান আর কুদ্দুসকে একসাথে দেখে সুফিয়া খান অবাক হয়। তাড়াতাড়ি রান্নাঘর থেকে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে। কি গো, কুদ্দুসকে তুমি কোথায় পেলে? ইকবাল খান সোফায় বসলো এবং কুদ্দুসকে তার পাশে বসিয়ে সুফিয়া খানের উদ্দেশ্যে বলল। ও রাতে কবরস্থানে ছিল, হাঁটতে হাঁটতে সেদিক দিয়ে যেতেই কুদ্দুসকে ওইখানে দেখতে পাই। সুফিয়া খান অবাক হয়ে যান এই কথা শুনে। ছেলেটার কথা একেবারে ভুলে গিয়েছিলাম। কুদ্দুস, খিদে পেয়েছে? দাঁড়া, তোর জন্য কিছু নিয়ে আসছি। তখনই হাতের শার্ট গুটিয়ে সিঁড়ি বেয়ে আদিত্য নামতে থাকে। পিছু পিছু তাহমিনা নামে। আদিত্য আর তাহমিনাকে দেখে সুফিয়া খান জিজ্ঞেস করেন, কি রে আদিত্য, এত সকালে কোথায় যাচ্ছিস? আদিত্য মায়ের শুকনো মুখের পানে তাকায় এবং সুফিয়া খানের পা ছুঁয়ে তাকে জড়িয়ে ধরে। আম্মু, কতদিন হলো তোমাকে জড়িয়ে ধরি না, তোমার ছেলের জন্য দোয়া করো আম্মু। সুফিয়া খান হাসি মুখে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। মা বাবারা সব সময় সন্তানের জন্য দোয়া করে। আদিত্য সুফিয়া খানের হাত নিয়ে তাকে ছোট্ট একটা চুমু খেয়ে বলে, আম্মু আমি আসছি। আর হ্যাঁ, তিথি ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে আমাকে খুঁজবে, বলিও আমি একটা কাজে গিয়েছে, ফিরে আসবো। আদিত্য কথাটা বলে বের হতেই যাবে, কিন্তু কিছু মনে পড়ে পিছু ফিরে সোফায় বসে থাকা কুদ্দুসকে দেখতে থাকে। পা চালিয়ে কুদ্দুসের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলে, জরিনের খুনি শাস্তি পাবে কুদ্দুস, খুব তাড়াতাড়ি। আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা সদর দরজা পেরিয়ে
বেরিয়ে যায়। তার যাওয়ার পানে সকলে তাকিয়ে থাকে। আদিত্য গাড়ির ড্রাইভিং সিটে বসে বেল্ট লাগায়, সাথে সাথে তাহমিনও পাশের সিটে বসে। স্টিয়ারিংয়ে ঘোরাতে ঘোরাতে তানভীরকে কল লাগায়। কয়েক সেকেন্ড রিং হওয়ার পর ওপাশ থেকে তানভীর রিসিভ করে। আমরা আসছি, ততক্ষণ পর্যন্ত হুঁশিয়ার তাদের। আদিত্য ওপাশ থেকে উত্তর শোনার প্রয়াসও করল না, সোজা কচি কেটে দেয়। এদিকে সুফিয়া খান কাচুমাচু করছে, হয়তো কিছু বলতে চাইছিল কিন্তু পারছে। ইকবাল খান এতক্ষণ সেদিকটাই লক্ষ্য করছিল, তিনি কড়া কঞ্চে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? সুফিয়া খান আঁচলে ঘাম মুছে বলতে থাকে, না মানে কিছু বাজার করা লাগতো, কিন্তু কুদ্দুসের তো মন ভালো নেই। আর বুলবুল চাচা কোথায় গেল জানি না, সকাল থেকে ওনাকে খুঁজে পাচ্ছি না, এখন কি করব? সোফা থেকে ইকবাল খান উঠে দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে, এত চিন্তার কি আছে, তুমি আর আমি মিলে চলো মার্কেটে যাই, কি কি লাগবে সব নিয়ে আসবো। আপনি যাবেন না মানে? আপনার অফিসে যেতে হবে তো। ইকবাল খান মৃদু হেসে বলে, আজকে যাব না, তুর্য আর রিপন সব সামলে নেবে। বল, তোদের মালিক কে? কার কথায় দিদিকে কিডন্যাপ করেছিস বল। রুদ্র একের পর এক চাবুক চালাচ্ছিল চাচান ছেলের পিছে। চামড়া ছিলে লাল দাগ বসে গেছে, কিন্তু তবুও ওরা মুখ খুলছে না। ঠিক তখনই ইন্টারোগেশন রুমের ভারী দরজা শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকলো আদিত্য আর তাহমিনা। রুমে প্রবেশ করার সাথে সাথে আদিত্যের চোখের দৃষ্টি আগুনের মতো কঠিন হয়ে উঠল। ভারী বুটের শব্দ, গোটা ঘর কেঁপে উঠল। সে ধীরে ধীরে চেয়ারে বসে পার উপর পা তুলে একটার উপর আরেকটা রাখলো, যেন সিংহ শিকার ধরার আগে শিকারকে পরখ করছে। তানভীর এগিয়ে এসে নিচু গলায় জানালো, স্যার এত মারলাম তবুও মুখ ফুটছে না ওদের। আদিত্য দাঁত কিরমির করে ছেলেগুলোর দিকে তাকিয়ে রইল। 1 মিনিট, 2 মিনিট, পুরো 6 মিনিট তাদের দিকে কেবল ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রইল সে। চারজনের মুখ থেতলে গেছে, শরীরের কোনো অংশ অক্ষত নেই, অথচ ওরা নীরব। হঠাৎ তাদের থেকে একজন গলায় শুকনো স্বর তুলল, পানি, একটু পানি। আদিত্য হালকা ইশারা করলো, কয়েক ফোঁটা করে পানি খাইয়ে দিল। আদিত্য এইবার প্যান্টের পকেটে হাত গুছে দেয় এবং সেই সাথে ছেলেগুলোকে কাছে ঘেঁষে তাদের কানে কানে ফিসফিস করে, বলে দে, শুধু শুধু এত কষ্ট পাচ্ছিস। অতঃপর টেবিলে 2 হাত রেখে ইরফানের দিকে আদেশ ছড়ে, ইরফান যা, গিয়ে 1 গামলা পানি নিয়ে আয়। ইরফান আদিত্যের কথা অনুযায়ী পানি নিয়ে আসে এবং সেটা টেবিলে রেখে দেয়। আদিত্য সেই পানির দিকে তাকিয়ে ঠোঁট কোণে হাসির রেখা টানে। সবাইকে হতভম্ব করে দিয়ে সেই ছেলেটির গলা পেছন থেকে চেপে ধরে, সেই পানিতে মাথাটাও চেপে ধরে। ছেলেটি শ্বাসকষ্টে ছটফট করতে থাকে। যত ছটফট করছে আদিত্য তত আরও বেশি চেপে ধরছে। এবার গামলা থেকে মাথাটা তুলে নেয়। ছেলেটি জোরে জোরে শ্বাস নিতে থাকে, তবুও মুখ ফুটে কিচ্ছু বলছে না। এতে যেন আদিত্যর রাগ আরো দ্বিগুণই বেড়ে গেল। সে পরপর 2 বার ঠিক একই কাজ করলো, কিন্তু আশারূপ ফল পায় না। তাই এবার বেশিক্ষণ ধরে চুবিয়ে রাখে। তবে এবার ছেলেটি হাত নাড়িয়ে ইশারা দেয় যে সে বলবে। সবার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু ছেলেটি কিচ্ছু বলার আগে আদিত্যের মোবাইলে কল আসে। আদিত্য ফোনে রিসিভ করার সাথে সাথে একটি ভরাট কণ্ঠ স্বর শুনতে পায়। কেমন আছো মেজর ভিরেক্স? উফ সরি মেজর আদিত্য, তো যেটা বলার জন্য জরুরি তলব করেছি, আমার ছেলেগুলোকে ছেড়ে দিন। আদিত্যের চোখ ছানা পড়া হয়ে যায়। সে রুদ্রকে ইশারায় বোঝাতে চায় কলটির লোকেশন ট্রেস করার জন্য, কিন্তু অপর পাশের ব্যক্তিটি খিকি করে হেসে উঠল। লোকেশন ট্রেস করার কোনো লাভ নেই জনাব, এই সিমটা কিছুক্ষণ পর থাকবে না। ভালোভাবেই বলছি, আমাদের ছেলেদের ছেড়ে দাও। আদিত্য দাঁতে দাঁত চেপে বলে। যদি না দিই? লোকটি আবারও খিকখিক করে হেসে উঠল। গ্রোসারি শপের দোকানে দাঁড়িয়ে আছে রিভলভার নিয়ে, যেখানে তোমার বাবা আর মা কেনাকাটা করছে। শুধু একটা ইশারা দিলেই কে চুচো শব্দ করে বলে, সব শেষ। শোনো, আরও আছে, তোমার বাড়িতেও দুধওয়ালা গেছে, যেটা আমার লোক। একটা ইশারায় তোমার স্ত্রী খেল খতম। আদিত্যের এক মুহূর্তের জন্য পুরো দুনিয়া ঘুরে যায়। সে টেবিলে বাড়ি মেরে চিৎকার করে উঠল, হাই, একদম না। আমার আম্মু আব্বু আর আমার স্ত্রীর গায়ে যদি একটা টোকাও লাগে, খোদার কসম
এই আদিত্য তোকে 3 হাত মাটির নিচে চিন্তা পুঁতে ফেলবে। আমি তো বলেছি কিছু করব না, শুধু আমার লোকদের ছেড়ে দাও, তাহলেই প্রমিস কিছু হবে না। 30 মিনিটের মধ্যে আমার লোক চাই, আর না হলে বুঝতেই তো পারছো কি হবে। যে বলে কলটি কেটে দেয় আদিত্য। রাগে গর্জে ওঠে, তার এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি। রুদ্র, তুই বাড়ি যা, আমি আম্মুর কাছে যাচ্ছি। কথাটি বলে আদিত্য বেরিয়ে তাড়াহুড়ো করে যায়, কিন্তু ফোনে কাউকে টাইপিং করে, কিছু একটা লিখে টেক্সট পাঠিয়ে দেয়।